সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় 5 আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো: রৌদ্র, বৃষ্টি, বায়ুচাপ, বাতাসে আর্দ্রতা ইত্যাদির ভিত্তিতে আবহাওয়ার পূর্বাভাস, গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস ইফেক্ট, কারণ ও প্রতিকার, অ্যাসিড বৃষ্টি, ওজোন স্তর ক্ষয়, জলবায়ুর উপর মানব সৃষ্ট প্রভাব। শীতকালে স্কুল আগে ছুটি হয়ে গেলে তোমরা নিশ্চয়ই কখনো না কখনো দুপুরে বিছানায় ল্যাপ মুড়ি দিয়ে গল্পের বই পড়েছো। বিছানার পাশে জানালা থাকলে দুপুরে প্রতিদিন জানালা দিয়ে বিছানায় রৌদ্র পড়তে দেখবে। শীতের দুপুরে দেখবে সূর্যের আলো ও তাপ বিছানায় সবচেয়ে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আবার গরমের সময় দেখবে একই সময়ে সূর্যের আলো বিছানার উপর অনেক কম জায়গা নিয়ে রয়েছে। শুধু তাই নয়, সূর্যের আলোর দিকও পরিবর্তিত হয়ে গেছে। গ্রীষ্মকালে বিছানার সাথে যত ডিগ্রি কোণে সূর্যের আলো পড়ে, শীতকালে তার চাইতে অনেক কম কোণে সূর্যের আলো পড়ে। আবার শীতকালে বিছানার বেশি অংশ জুড়ে সূর্যের আলো পড়লেও গরম সময়ের তুলনায় অনেক কম তাপ পাওয়া যায়। তেমনি গ্রীষ্ম বা বর্ষায় যেদিন খুব ঝড় বৃষ্টি হয়, তার কিছু সময় আগে থেকে ভ্যাপসা গরম লাগে। এই সকল ঘটনা ঘটে আবহাওয়ার নানান পরিবর্তনের জন্য। আবহাওয়া ও জলবায়ু আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত দুটি শব্দ। প্রতিদিন টেলিভিশনের খবরে একটা অংশ থাকে আবহাওয়ার প্রতিবেদন। এছাড়া রেডিও, দৈনিক পত্রিকা, এমনকি স্মার্টফোনেও আমরা প্রতিদিনের আবহাওয়ার প্রতিবেদন দেখতে পাই। এই প্রতিবেদনে আবহাওয়ার যে বিষয়গুলোর কথা জানানো হয় তার মধ্যে রয়েছে রোদ, বৃষ্টি, বায়ুর তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহের দিক, বায়ুর চাপ ইত্যাদি। এগুলোকে বলা হয় আবহাওয়ার উপাদান। অর্থাৎ এই বিষয়গুলোকে নিয়ে আলোচনাই হলো আবহাওয়া। এগুলোর বিভিন্ন মানের ভিত্তিতে আবহাওয়া কেমন হবে তা বোঝা যায়। এবার আমরা রোদ সম্পর্কে জানব। পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্য। তাপ ও আলো আকারে এই শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে। একে সূর্যালোক বা রোদ এবং ইংরেজিতে ইনসলেশন বলা হয়। বছরের বিভিন্ন সময়ে সূর্যালোক বিভিন্ন পরিমাণে পৃথিবীতে আসে। এটা নির্ভর করে সূর্য আকাশে কত সময় ব্যাপী থাকে এবং আকাশ কতটা পরিষ্কার তার উপর। এখন বলো তো, বছরের কোন সময় আকাশ বেশি সময় ধরে পরিষ্কার ও নীল থাকে এবং কোন সময় মেঘলা থাকে? একইভাবে সূর্য আকাশে কত সময় ধরে অবস্থান করছে তার উপরেও সূর্যালোকের পরিমাণ নির্ভর করে। সূর্য যদি বেশি সময় ধরে আকাশে অবস্থান করে তাহলে স্বাভাবিকভাবে সেই স্থানের পৃথিবী পৃষ্ঠ বেশি সূর্যালোক পাবে। এখানে পৃথিবী পৃষ্ঠ বলতে পৃথিবীর মাটি, পানি এবং বাতাসকে বোঝানো হচ্ছে। আবার দিনের কম সময় ব্যাপী যদি সূর্য আকাশে থাকে তাহলে পৃথিবী পৃষ্ঠ কম সূর্যালোক পাবে। শীতকালে দেরিতে সূর্য ওঠে এবং তাড়াতাড়ি সূর্য অস্ত যায়, ফলে আকাশে সূর্যের অবস্থানকাল কম হয়। কম সময় ধরে সূর্যালোক পাওয়ার কারণে এই পৃথিবীর পৃষ্ঠ তুলনামূলকভাবে শীতল থাকে। তাহলে বলতো, বছরের কোন সময় সূর্য বেশি সময় ধরে আকাশে থাকে? তো পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। গ্রীষ্ম এবং শীতকালে সূর্যের আলোক রশ্মি পড়ার কোণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটি হলো গ্রীষ্মকাল। এই যে সূর্য একেবারে লম্বভাবে কিরণ দিচ্ছে এবং এই যে সূর্যের তাপ বেশি হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর গরম অনুভূত হয়। আবার শীতকালে সূর্য যখন তির্যক ভাবে আলো দেয়, অর্থাৎ এই যে আলোক রশ্মির পথটি কিন্তু দীর্ঘ হচ্ছে, এর ফলে কিছুটা কম আলো বা তাপ পাওয়া যায়। এজন্য কিছুটা শীতল বা কম গরম অনুভূত হয়। এখন এই যে কোনো সময় সূর্য বেশি তাপ দিচ্ছে, আবার কোনো সময় সূর্য কম তাপ দিচ্ছে। তো এই পার্থক্যের কারণ কি? এবং এই ভিন্নতার কারণে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কেমন হবে? রোদ বেশি সময়ব্যাপী এবং তীব্র হলে সেই স্থানে বাষ্পীভবনের পরিমাণও বেড়ে যায়। অর্থাৎ যখন অনেক বেশি রোদ হয় এবং খুব গরম লাগে, সেই স্থানে বাষ্পীভবনের পরিমাণও বেড়ে যাবে। বায়ুর তাপমাত্রা গ্রীষ্মকালে রোদে না গিয়ে ছায়ায় বা ঘরে থাকলেও গরম অনুভূত হয়। এর কারণ তখন আমাদের চারপাশে বায়ুর তাপমাত্রা বেশি থাকে। এই তাপমাত্রা কেমন হয় তা নির্ভর করে বিভিন্ন এই বিষয়গুলোর উপর।
একটি হলো সূর্যের আলোর ভূমিতে পড়ার কোণের উপর, অর্থাৎ এই সূর্যের আলো কোন কোণে পৃথিবীতে পড়ছে সেটির উপর নির্ভর করে তাপমাত্রা বেশি নাকি কম। কোণ বেশি হলে সূর্যের আলো ও তাপের পরিমাণ বেশি হয়, অর্থাৎ 90 ডিগ্রি। সূর্য যখন লম্বভাবে তাপ দিবে তখন তাপমাত্রা খুব বেশি হয়, এজন্য ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ু বেশি উত্তপ্ত হয়, অর্থাৎ আমাদের খুব বেশি তখন গরম লাগে। আবার শীতকালে এই কোণ কিন্তু কিছুটা বেঁকে যায়। তো এ সময় কিন্তু সূর্যালোক কম কোণে ভূপৃষ্ঠ পড়ার কারণে সূর্যালোকের তীব্রতা কমে যায়, ফলে বায়ুর তাপমাত্রা কমে যায় এবং আমরা কিছুটা গরম কম অনুভূত করি বা ঠান্ডা অনুভূত হয়। তার মানে আমরা বলতে পারি এই বায়ুর তাপমাত্রা কিন্তু সূর্য পৃথিবীতে কিভাবে আলো দিচ্ছে সেটির উপরও নির্ভর করে। যখন সূর্য 90 ডিগ্রিতে অর্থাৎ লম্বালম্বি ভাবে তাপ দিবে তখন বেশি গরম অনুভূত হবে। আবার কিছুটা বাঁকা কোণে বা 90 ডিগ্রির চেয়ে কম কোণে যদি তাপ দেয় সেক্ষেত্রে আমরা কিছুটা কম গরম অনুভূত করতে পারি। সূর্যালোকের উপস্থিতির সময়ের উপর তোমরা খেয়াল করে দেখো গ্রীষ্ম এবং শীতকালের মধ্যে কোন সময়ে সূর্য বেশি সময় আকাশে দেখা যায়। সূর্যালোক যত বেশি সময় আকাশে থাকবে বা সময়ব্যাপী কোন স্থানে উপস্থিত থাকবে সেই স্থানের বায়ু তত বেশি গরম হবে। তার মানে যত বেশি সময় সূর্যালোকের উপস্থিতি হবে বায়ুর তাপমাত্রা বায়ুতে তাপ অর্থাৎ তাপ বা গরমের অনুভূতি বেশি হবে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প বেশি তাপ ধারণ করতে পারে, এর ফলে কোন স্থানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে সেখানে বেশি গরম অনুভব হবে। তো থার্মোমিটার দিয়ে আমরা বায়ুর তাপমাত্রা পরিমাপ করতে পারি। বৃষ্টি, আবহাওয়ার একটি অন্যতম উপাদান হলো বৃষ্টি। বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। আকাশ থেকে বিভিন্ন আকারের পানির অসংখ্য ফোঁটা ঝরে পড়ে। এই পানি আসলো কোথা থেকে? এখন কয়েকটি ঘটনা দেখা যাক। চুলায় ভাত রান্না করার সময় অথবা পানি গরম করলে সেই পাত্র থেকে পানির বাষ্প উপরের দিকে উঠতে দেখা যায়। আবার ভেজা কাপড় দড়িতে বিশেষ করে রোদে মেলে দিলে তা শুকিয়ে যায়। এই পানি যায় কোথায়? এই পানি বাতাসের সাথে মিশে যায়। একইভাবে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে অবস্থিত মাটি, পানি এবং উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্পীভূত হয়ে আকাশে অর্থাৎ বাতাসে মিশে যায়। তার মানে হলো বৃষ্টি হওয়ার মূল কারণ হলো নদী, পুকুর, সমুদ্রের এই পানিগুলো বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। বাতাসে এই জলীয় বাষ্প কিন্তু অনির্দিষ্ট পরিমাণে মিশে থাকতে পারে না। যে কোনো স্থানের বাতাসে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সীমিত এবং তা নির্ভর করে ওই স্থানের তাপমাত্রার উপর। এটিকে আমরা একটি পানি খাবার গ্লাসের সাথে তুলনা করতে পারি। একটি গ্লাসের পানি ধারণ ক্ষমতা নির্দিষ্ট, তাই গ্লাসে ইচ্ছামতো পানি ঢাললে গ্লাসের ধারণ ক্ষমতার অতিরিক্ত পানি গ্লাস থেকে উপচে বাইরে পড়ে যাবে। পৃথিবী পৃষ্ঠে বাতাসের ক্ষেত্রেও কোন স্থানের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সেখানকার বায়ু ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে গেলে সেই অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল পানির ছোট ছোট কণায় রূপান্তরিত হয় এবং তা পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। তার মানে আমরা বলতে পারি যখন এই যে নদী, সাগর, পুকুরের পানিগুলো সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যায়, যখন এর ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যায় সেই অতিরিক্ত জলীয় বাষ্প ঘন হয়ে বৃষ্টির আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে এবং এগুলোকে আমরা বৃষ্টি বলি। তার মানে ভূপৃষ্ঠের পানি পুনরায় আবার বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ফিরে আসে। তো এক্ষেত্রে জলীয়বাষ্প ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে গেলে তা ক্রমশ ঠান্ডা ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘ এবং তারপর বৃষ্টির পানির ফোঁটায় পরিণত হয়। তার মানে আমরা বলতে পারি এই বৃষ্টি হওয়ার মূল কারণ হলো ভূপৃষ্ঠের পানি যখন উত্তপ্ত হয়ে যায়, অর্থাৎ সূর্যের আলো যখন পরে উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে উপরে উঠে যায়, সেই বাষ্প যখন অনেক বেশি ঘন হয়ে যায় ঘনীভূত, সেই বাষ্পগুলোই বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা হয়ে ভূপৃষ্ঠে আবার বৃষ্টির মতো ঝরে পড়ে। তো পানির এই সূক্ষ্ম কণা যখন একীভূত হয়ে আরো বড় পানির কণায় পরিণত হয় তখন তা আর বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না এবং বৃষ্টির পানির ফোঁটা আকারে ঝরে পড়ে। তো উপরের একটি ছবি আমরা এখন দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের উৎপত্তি এবং এর পানির পরিবর্তন। এই যে সমুদ্রের পানি,
যখন সূর্যের আলো পড়ে এই যে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠছে এবং একসময় উঠতে উঠতে এখানে এই যে ঘনীভূত হয়ে জমা হতে থাকে। যখন অনেক বেশি ঘন হয়ে যায় এই বাষ্প কিন্তু আর সেখানে থাকতে পারে না, মেঘ হয়ে জমা হয়ে একসময় বৃষ্টি রূপে আবার ঝরে পড়ে। এভাবেই বৃষ্টির সৃষ্টি হয়। পরবর্তীতে তা নদী, নালা, খাল, বিল ইত্যাদির মাধ্যমে সমুদ্রে প্রবাহিত হয়। বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র হলো রেইন গজ। বায়ুচাপ আমাদের চারপাশে যে বায়ু আছে তার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির একটা প্রভাব রয়েছে, ফলে তারও কিন্তু একটা ওজন রয়েছে এবং এই বায়ু যা কিছু স্পর্শ করে তার উপরই চাপ প্রয়োগ করে। ভূপৃষ্ঠের উপরস্থ যে কোনো বস্তু বা স্থানের উপর বায়ুমণ্ডল একক ক্ষেত্রফলে যে চাপ প্রয়োগ করে সেটাই বায়ুচাপ। তার মানে আমরা বলতে পারি এই বায়ুচাপ হলো কোনো বস্তু বা স্থানের উপর বায়ুমণ্ডলের যে চাপ প্রয়োগ করে সেটাই হলো বায়ুচাপ। এই চাপ সব দিক দিয়ে প্রয়োগ হয় যদি আমরা একটা পানির গ্লাস কানায় কানায় পানি দিয়ে পূর্ণ করি এবং তার মুখের উপর একটি শক্ত কাগজ বা কার্ডবোর্ড দিয়ে আটকে গ্লাসটি উল্টাই, তবে দেখা যাবে পানি সহ গ্লাসটি উল্টে থাকা সত্ত্বেও পানি পড়ছে না, কারণ এই নিচের দিকে একটি চাপ সৃষ্টি হচ্ছে এবং এই চাপটি এই কার্ডবোর্ডটিকে ধাক্কা দিচ্ছে। তো এই দুটোর মধ্যে যে আকর্ষণ শক্তির কারণে কিন্তু কার্ডবোর্ডটি সরে গিয়ে পানি পড়ে যাচ্ছে না। তো বায়ু সব দিক থেকে চাপ দেয় বলেই এমন হয়। আমরা পানিতে নেমে ডুব দিলে পানির নিচ শরীরের যতটুকু অংশ আছে তার উপর চাপ অনুভব করি, কারণ পানি বাতাসের তুলনায় অনেক ভারী। বায়ুমণ্ডল আমাদের উপর চাপ প্রয়োগ করছে যা আমরা সহজে বুঝতে পারি না, তবে অনেক উঁচু স্থানে গেলে বা বিমানে ভ্রমণ করার সময় বায়ুচাপের পরিবর্তন কিছুটা টের পাওয়া যায়। এই বায়ুচাপ আবহাওয়ার পূর্বাভাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুচাপের একক হলো মিলিবার। বাতাসের গড় বায়ুচাপ হলো 1013 মিলিবার। এর চেয়ে বায়ুচাপ বেশি হলে তাকে উচ্চচাপ এবং কম হলে নিম্নচাপ বলা হয়। তার মানে এই 1013 চেয়ে বেশি হয়ে গেলে সেটি হলো উচ্চচাপ, আবার কম হয়ে গেলে সেটি হলো নিম্নচাপ। বায়ুচাপ কমে গেলে বা নিম্নচাপ হলে তা ঝড় বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে। আবার বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তো বায়ুচাপ যে সকল বিষয়ের উপর নির্ভর করে তা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, তারতম্য, যত উপরে যাওয়া যাবে বায়ুচাপ তত কমবে। বায়ুর উষ্ণতার তারতম্য, বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে, আবার উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে। এই কারণেই শীতকালে বাতাস তুলনামূলকভাবে শুষ্ক এবং ভারী থাকে এবং উচ্চচাপ দেখা যায়। বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য অর্থাৎ পার্থক্য, বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পার্থক্য ঘটে। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বেড়ে যায়, এর ফলে বায়ুচাপ কমে যায় এবং ব্যারোমিটারে নিম্নচাপ দেখায় 1013 মিলিবারেরও কম, কারণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে বায়ু আর্দ্র হয়ে যায় বা যা শুষ্ক বায়ুর তুলনায় হালকা। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে যাকে আবর্তন গতি বলা হয়। এর কারণে নিরক্ষীয় অঞ্চলে তুলনামূলকভাবে নিম্নচাপ হয়ে থাকে। অর্থাৎ এই যে পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে অর্থাৎ আহ্নিক গতি, আহ্নিক গতির কারণেও কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে। বায়ু প্রবাহের দিক, বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে আবহাওয়ার পূর্বাভাস। যেমন বাংলাদেশে শীতকালে উত্তর দিক থেকে শীতল বায়ু প্রবাহিত হয় এবং বায়ুর তাপমাত্রা কমিয়ে দেয়। আবার গ্রীষ্ম এবং বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহিত হয়। অধিক জলীয় বাষ্পের উপস্থিতির কারণে এই বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বায়ুর নাম মৌসুমী বায়ু। বায়ু প্রবাহের দিক বের করার যন্ত্রের নাম হলো উইন্ড ভ্যান। তো পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি উইন্ড ভ্যানের মাধ্যমে বায়ু প্রবাহের দিক নির্ণয়ের পরীক্ষা। অর্থাৎ যখন বায়ু প্রবাহিত হবে ঠিক এই তীর চিহ্নটিকে এটি ঘোরাবে, বায়ু যেদিকে প্রবাহিত হবে এই যে যন্ত্রটি অর্থাৎ এই যে আমরা তীর চিহ্নটি দেখছি সেদিকেই তীর চিহ্নটি ঘুরবে। এভাবেই কিন্তু আমরা বায়ু প্রবাহের দিক নির্ণয় করতে পারি। বাতাসের আর্দ্রতা, বায়ুতে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হলো বায়ুর আর্দ্রতা। আরো স্পষ্ট করে বলতে গেলে বায়ুতে যে ভেজা ভাবটি রয়েছে এটি হলো বায়ুর আর্দ্রতা। খেয়াল করে দেখো গ্রীষ্মকালে যে বাতাস বা বায়ু আমরা অনুভব করি সেই বায়ুটি কিছুটা
উষ্ণ এবং গরম প্রকৃতি, অর্থাৎ এখানে বায়ুর আর্দ্রতা কম থাকে। কিন্তু শীতকালের যে বাতাস আমরা অনুভব করি, সেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি। বায়ুতে একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হলো বায়ুর আর্দ্রতা। এই আর্দ্রতা পরিমাপে দুটি পদ্ধতি রয়েছে, যেমন প্রকৃত আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। প্রকৃত আর্দ্রতা হলো বায়ুতে বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ। আর আপেক্ষিক আর্দ্রতা হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বায়ু সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার তুলনায় শতকরা কত পরিমাণ আছে, তাই হলো আপেক্ষিক আর্দ্রতা। যদি কোথাও আপেক্ষিক আর্দ্রতা 100% বলা হয়, তবে বুঝতে হবে সেই স্থানের বায়ুতে আর জলীয় বাষ্প যোগ হতে পারবে না। আর্দ্রতা বেশি হলে সেই স্থানে ভেজা বস্তু সহজে শুকানো যায় না। বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার এর মাধ্যমে। জলবায়ু, জলবায়ু হলো কোন একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়া। কোন একটি এলাকার জলবায়ু বুঝতে হলে কমপক্ষে 30 বছরের আবহাওয়ার বিভিন্ন উপাদানের তথ্য দরকার। তাপমাত্রা এবং বৃষ্টিপাত হচ্ছে জলবায়ু বিষয়ে জানার প্রধান দুটি উপাদান। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আবহাওয়ার যে সকল উপাদান আছে তা একই সাথে জলবায়ুরও উপাদান, অর্থাৎ যেগুলো আবহাওয়ার উপাদান সেগুলো জলবায়ুরও উপাদান। তবে জলবায়ু হলো এই যে আবহাওয়ার 30 বছরের যে পরিস্থিতি, তো 30 বছরের অবস্থা বিবেচনা করে কিন্তু সেই এলাকার জলবায়ু নির্ধারণ করা হয়। কোনো এলাকার জলবায়ু ব্যাখ্যা করার জন্য জলবায়ু বিজ্ঞানীরা যে তিনটি বিষয় বিবেচনা করে থাকেন, সেই স্থানের গড় তাপমাত্রা কত, সেই স্থানের গড় বৃষ্টিপাত কত, বিভিন্ন ঋতুতে সেখানে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন কতটা হয়। সুতরাং জলবায়ু বলতে আমরা একটি এলাকার আবহাওয়ার বিভিন্ন উপাদানের কয়েক বছরের, সেটি হতে পারে 30 বছর বা তারও বেশি, পরিবর্তনের ধারাকে বুঝে থাকি। অর্থাৎ 30 বছর ধরে বা এরও বেশি সময় ধরে কোনো একটি এলাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল সেটির উপর নির্ভর করে বা ভিত্তি করেই সেই এলাকার জলবায়ু নির্ধারণ করা হয়। বিভিন্ন প্রাকৃতিক এবং মানুষের সৃষ্টি করা কারণে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে, যা অনেক ক্ষেত্রে মানুষ ও অন্যান্য জীবের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কলকারখানা ও বিভিন্ন যানবাহন থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের জন্য অনেকাংশেই জড়িত। সেক্ষেত্রে যে সকল দেশে অধিক কলকারখানা এবং তেল গ্যাস চালিত যানবাহন রয়েছে, সেই সব দেশ অধিক পরিমাণে গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নির্গত করে, যা জলবায়ু পরিবর্তনে অধিক দায়ী। তো এই যে গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড অধিক কলকারখানা এবং যানবাহন থেকে সৃষ্টি হয়, এই গ্যাস কিন্তু জলবায়ু পরিবর্তনে একটি বিরাট ভূমিকা পালন করে। গ্রিনহাউস প্রতিক্রিয়া, গ্রিনহাউস প্রতিক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেটির কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যাচ্ছে। এই নামটি এসেছে শীত প্রধান দেশে কৃষিকাজ করার জন্য ব্যবহৃত কাজ বা অন্য স্বচ্ছ বস্তু দিয়ে নির্মিত গ্রিনহাউস নামক ঘরের নাম থেকে। এই গ্রিনহাউস দিনের বেলা সূর্য থেকে যে তাপ ও আলো পায়, তা রাতের বেলায় অপেক্ষাকৃত লম্বা তরঙ্গ দৈর্ঘ্যে পুনরায় বিকিরণ করে। এর ফলে গ্রিনহাউসের ভেতরে তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় বেশি থাকে। ঠিক একই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠের পুনরায় বিকিরণ করা তাপ শোষণ করে বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়া সামগ্রিকভাবে গ্রিনহাউস প্রতিক্রিয়া নামে পরিচিত। তো পাশে একটি আমরা গ্রিনহাউস দেখতে পাচ্ছি। তো পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে মাটির প্রাচুর্যতা কম কিংবা শীত প্রধান দেশ। তো এই শীত প্রধান দেশগুলো বিভিন্ন উদ্ভিদ বা সবজি চাষের জন্য এই ধরনের কাচের গড় ব্যবহার করে, এবং আমরা জানি কাচ তাপ সুপরিবাহী বলে। এই কাচের ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করে এবং এই ভেতরের উদ্ভিদগুলোকে সজীব রাখে। তবে ভেতরে প্রবেশ করা সূর্যের আলো কিন্তু আর বেরিয়ে যেতে পারে না বলে এর বিভিন্ন উপাদানগুলো ভূপৃষ্ঠে থেকে যায়। ঠিক একইভাবে গ্রিনহাউস এফেক্ট বলতে বোঝায় বিভিন্ন ক্ষতিকর গ্যাস যখন বায়ুমণ্ডলে রয়ে যায়, এটি কিন্তু পুনরায় ফেরত যেতে পারে না, এবং এটি এই যে বায়ুমণ্ডল বা পৃথিবীর যে ক্ষতি সাধন করে, এটি হলো গ্রিনহাউস প্রতিক্রিয়া। জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের কারণে গ্রিনহাউস প্রতিক্রিয়া ঘটে এবং এই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণগুলো হলো তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড
উৎপন্ন হয়। অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ, প্রাণী তথা জৈব বস্তুর পচনের ফলে মিথেন বায়ুমণ্ডলে নির্গত হয়। এই মিথেন গ্যাস গ্রিনহাউস গ্যাস হিসেবে কার্বন ডাই অক্সাইডের তুলনায় 30 গুণ বেশি শক্তিশালী। গবাদি পশু পালন বেড়ে গেলে মিথেন গ্যাসের পরিমাণও বাড়তে থাকে। গরু, ছাগল, ভেড়া প্রভৃতি গবাদি পশু তাদের খাদ্য হজমের কারণে প্রচুর মিথেন গ্যাস বাতাসে ছাড়ে। কৃষি জমিতে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করলে সেখান থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। এই গ্যাস কার্বন ডাই অক্সাইডের তুলনায় অন্তত 10 গুণ ক্ষতিকর এবং সর্বোচ্চ প্রায় 300 গুণ বেশি ক্ষতি করতে সক্ষম। বন ধ্বংস এবং গাছ কাটার ফলে বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করার জন্য গাছের সংখ্যা কমে যাচ্ছে, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে। কিছু যন্ত্রপাতি এবং দ্রব্যাদি যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফোম, অ্যারোসল ইত্যাদি থেকে ফ্লোরিনেটেড গ্যাস বের হয়। এই গ্যাসের গ্রিনহাউস প্রতিক্রিয়া কার্বন ডাই অক্সাইডের তুলনায় প্রায় 23,000 গুণ বেশি। এই গ্যাসগুলোর পরিমাণ যত বাড়বে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রতিক্রিয়া তত বেশি হবে। গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবীর 2 মেরুতে জমে থাকা বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। এমনকি অনেক ধরনের রোগ জীবাণু সক্রিয় হয়ে ওঠায় বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যেতে পারে। তো পাশে একটি গ্রিনহাউস প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এই যে পৃথিবীর বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন এই যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন এই গ্যাসগুলোর যখন প্রাদুর্ভাব বেড়ে যাবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে এবং এই বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন বাড়বে, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমুদ্রের বরফগুলো গলতে শুরু করবে এবং সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং এই পানির উচ্চতা বাড়ার সাথে সাথে পৃথিবীর অনেক অংশ কিন্তু পানিতে তলিয়ে যাবে। তাহলে চিন্তা করতে পারো গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রভাব কত ভয়াবহ। অ্যাসিড বৃষ্টি, বৃষ্টির পানির সাথে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা যেতে পারে। এক্ষেত্রে বৃষ্টির পানির সাথে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এমনকি তুষার, কুয়াশা, শিলাবৃষ্টির বরফখণ্ড, ধূলিকণার সাথেও কঠিন বা তরল অবস্থায় অ্যাসিড জাতীয় পদার্থ মিশ্রিত থাকতে পারে। এখন প্রশ্ন হলো, বৃষ্টির পানি, কুয়াশা, তুষার ইত্যাদিতে এই অ্যাসিড আসলো কি করে? বিভিন্ন মানুষ সৃষ্ট এবং প্রাকৃতিক উৎস হতে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসে উপস্থিত জলীয় বাষ্প, অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকের সাথে বিক্রিয়া করে এই সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তারপর তা পানি এবং অন্যান্য বস্তুর সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের সামান্য অংশ প্রাকৃতিক উৎস যেমন আগ্নেয়গিরি থেকে আসলেও অধিকাংশ আসে মানুষ সৃষ্ট বিভিন্ন উৎস থেকে। উৎসগুলো হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানি যেমন তেল, গ্যাস বা কয়লা পোড়ানো, বাতাসের 3/2 সালফার ডাই অক্সাইড এবং 4/1 নাইট্রোজেন অক্সাইড বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর থেকেই নির্গত হয়। বিভিন্ন যানবাহন এবং ভারী যন্ত্রপাতি, বিভিন্ন দ্রব্য উৎপাদনকারী তেল শোধনাগার এবং অন্যান্য কলকারখানা। বায়ু এসব উৎস থেকে নির্গত দূষণকারী গ্যাস অন্যান্য কণাকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং সেখানে অ্যাসিড বৃষ্টি ঘটাতে পারে। এর ফলে দূষণকারী দেশ ছাড়াও দূরের অন্য দেশেও অ্যাসিড বৃষ্টি হয়ে সে এলাকার ক্ষতি হতে পারে। অ্যাসিড বৃষ্টির ফলে যে সকল ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হলো মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন করে তোলে। উদ্ভিদের বিভিন্ন অংশের ক্ষতি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায়, বিভিন্ন ধাতু নির্মিত যন্ত্রপাতি, অন্যান্য স্থাপনা, এমনকি দালান কোঠারও ক্ষতি হয়ে থাকে। অ্যাসিড বৃষ্টির পানি ধাতু ও কংক্রিটের সাথে বিক্রিয়া করে সেগুলোও ক্ষয় করতে পারে। তার মানে আমরা বলতে পারি নাইট্রাস অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড যখন বায়ুমণ্ডলে এই পরিমাণ বেড়ে যায়, এই দুটি এই পদার্থের বিক্রিয়ার ফলে বৃষ্টির সাথে বিক্রিয়া করে এই বৃষ্টি যখন জোরে পড়ে এর ফলে অ্যাসিড বৃষ্টি হয় এবং অ্যাসিড বৃষ্টির ফলে বিভিন্ন রকমের ক্ষতি সম্মুখীন হতে হয়। ওজোন স্তর ক্ষয়, বায়ুমণ্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরে ওজোন গ্যাসের একটি অংশ আছে যা ওজোন স্তর নামে পরিচিত। এই স্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর বিভিন্ন জীবকে বেঁচে থাকতে সাহায্য করে। তার মানে হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় যে স্তরটি রয়েছে স্ট্র্যাটোমণ্ডল, তো এই স্তরে একটি অংশ রয়েছে যা ওজোন স্তর নামে পরিচিত। তো এই ওজোন স্তর কিন্তু
সূর্য থেকে একটি অতি ক্ষতিকর রশ্মি আসে, যেটি হলো অতিবেগুনি রশ্মি। তো এই স্তরটি এই অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়। এই অতি বেগুনি রশ্মি কিন্তু জীবের জন্য অনেক ক্ষতিকারক। কিন্তু কিছু দূষণকারী উপাদানের উপস্থিতির কারণে এই স্তরটি দিন দিন ক্ষয়ে যাচ্ছে। তো এই স্তরটি যদি ক্ষয়ে যায়, সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারবে এবং আমাদের জীবজগতের ক্ষতি করতে পারবে। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দূষণকারী উপাদানগুলো হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি। ওজোন স্তরের ক্ষয়ের ফলে নিম্নরূপ ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়। মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব। ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষ ক্ষতিকর অতিবেগুনি রশ্মির সরাসরি সংস্পর্শে আসে। ফলে তাদের মধ্যে নানা রকম শারীরিক সমস্যা, যেমন চর্মরোগ, ক্যান্সার, সূর্যের তাপে চামড়া পোড়ার মতো লাল হয়ে যাওয়া, চোখে ছানি পড়া, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া, দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদির দেখা দিতে পারে। প্রাণীর উপর প্রভাব। অতিবেগুনি রশ্মির সরাসরি স্পর্শে প্রাণীদের চোখ ও চামড়ার ক্যান্সার হয়ে থাকে। উদ্ভিদের উপর প্রভাব। শক্তিশালী অতিবেগুনি রশ্মি গাছের বৃদ্ধি কমিয়ে দিতে পারে, খাদ্য তৈরি এমনকি ফুল ফোটার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে। ফলে বনের গাছপালাগুলোকে এই ক্ষতিকর প্রভাব বহন করতে হয়। জলজ ও সামুদ্রিক জীবের উপর প্রভাব। অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী, যেমন প্ল্যাঙ্কটন নামে যেগুলো পরিচিত, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। মাছ ও অন্যান্য জলজ জীবের খাদ্যের উৎস হলো এই প্ল্যাঙ্কটন। এই প্ল্যাঙ্কটন গুলো যখন ধ্বংস হবে, জলজ জীবও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জলবায়ুর উপর মানব সৃষ্ট প্রভাব। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পুরো পৃথিবীর জলবায়ুর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। এই ক্ষতি হচ্ছে মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন, ওজোন স্তরের ক্ষয়, বাতাসে ভাসমান ক্ষুদ্র কণা, এগুলোকে অ্যারোসোল বলা হয়, এবং এবং গাছপালা কেটে বন পরিষ্কার করে ফেলার মাধ্যমে। ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল ঘটনা ঘটে তা নিচে ব্যাখ্যা করা হলো। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এই বরফ যখন গলে যাচ্ছে, ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ভারী বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিছু কিছু জায়গায় বন্যা হচ্ছে এবং পানির গুণগত মান নষ্ট হচ্ছে। আবার কিছু কিছু স্থানে পানি পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরোপের দক্ষিণ এবং মধ্য অঞ্চলগুলোতে নিয়মিত গরম আবহাওয়া দেখা যাচ্ছে, খরা হচ্ছে ও বনে আগুন ধরে যাচ্ছে। বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঝড়, ভারী বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস, খরা ইত্যাদির সম্মুখীন হচ্ছে। অনেক উদ্ভিদ ও প্রাণী জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারায় পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই গ্রিন হাউস এফেক্ট কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব কত ভয়াবহ। তো আমাদের উচিত এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে, যাতে জলবায়ু আবহাওয়া দূষণমুক্ত রাখতে পারি, সেই লক্ষ্যে কাজ করা। তো আশা করি ভিডিওটি থেকে তোমরা আবহাওয়া, জলবায়ু, গ্রিনহাউস প্রতিক্রিয়া এই বিভিন্ন বিষয়গুলো বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।